সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি, ইয়াসমিন, পুরো আয়োজন জুড়েই থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সরকারের চ্যালেঞ্জ এবং বাস্তবতা, এছাড়া দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সম্মানিত দুজন অতিথি, শুরুতেই পরিচয় করে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে স্বাগত। যারা মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। আমার শিরোনামে বলছিলাম হামের শিশু মৃত্যুর তদন্ত হবে, তথ্য উপদেষ্টা এমনটা জানিয়েছে। আজকেও 24 ঘন্টায় 9 জন শিশু মারা গেছে এবং এখন পর্যন্ত 409 জন শিশু মারা গেছে। এই মৃত্যুর হার কিছুতেই কমছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে এই হারটা আসলে কমে আসবে। কিন্তু এই যে আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমাদের শিশুরা চলে যাচ্ছে, এটিকে স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ আছে? না, তা থাকবে কেন? এটা থাকার তো স্বাভাবিক নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কয়েকটা জিনিস আমি বলি। এক নম্বর কথা হলো যে কথাটা বলা হয়েছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, এই জিনিসটা না আমি বুঝি নাই। 4 সপ্তাহের মধ্যে কিভাবে হবে, কেন হবে? কারণ আপনি এই যে এখন যে টিকাগুলি দেওয়া হচ্ছে এর মানে প্রভাব কিন্তু 4 সপ্তাহের মধ্যে আসবে না। আচ্ছা, সরকার বলছে যে কার্যকারিতা শুরু হবে 4 সপ্তাহের মধ্যে, সেজন্য হয়তো বা তো 4 সপ্তাহ আমি আমার কাছে এটা ক্লিয়ার না ভাই। আর 2 নম্বর কথা হলো কি, হাম তো এমন রোগ না যে এই রোগ হলে মরেই যাবে। হামটা কিন্তু ম্যানেজ করা যায়। হামটা যদিও ভাইরাস জনিত রোগ, কিন্তু এই রোগটা কিন্তু ম্যানেজেবল রোগ। যেমন ডেঙ্গু তো অনেক হয়, এখন তো ডেঙ্গু প্রচুর হচ্ছে, তাই না? বাট ডেঙ্গু কিন্তু ম্যানেজ করা যায়। মানে এটা হলো কি আপনার ম্যানেজমেন্ট হলো ইম্পর্টেন্ট সবসময়, ডাক্তার নার্সের সঙ্গে এইটা। তো এই বিষয়গুলো কেন জোরদার করা হচ্ছে না? দেখেন, যখন কোভিড হলো আমরা প্রত্যেকটা হাসপাতালে দেখতে পাই একটা করে কোভিড ওয়ার্ড হয়। তো এখন এটা হামের জন্য ওয়ার্ড করলে কি সমস্যাটা হয় ভাই? প্রত্যেকটা হাসপাতালে আপনি সরকার যদি বলে দেয় যে প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে হামের ওয়ার্ড করতে হবে, খালি সরকারি হাসপাতাল না, বেসরকারি হাসপাতালেও করতে হবে। সরকার যদি অর্ডার দেয় হবে না? হবে। আরেকটু যদি যুক্ত করি, হামে আক্রান্ত শিশুর 75% আসছে ঢাকাতে, অর্থাৎ সারা দেশে কি তাহলে চিকিৎসা সেবা সেই পর্যায়ে নেই? এটা অনেকটা ভীতিজনক কারণে হয়। অনেকে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ঢাকা নিয়ে আসে। এখন এটা যদি সরকার বলে দেয়, এটা তো সরকারের ম্যানেজ করার ব্যাপার। এখন সরকার একদিকে বিচার তো হতেই হবে, যাদের কারণে হয়েছে তাদেরকে বিচার করতে হবে। কিন্তু এখন এই রোগীগুলির চিকিৎসার জন্য সরকার যদি বলে যে প্রত্যেকটা হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড করতে হবে এবং সেই ওয়ার্ডে রোগী ভর্তি করতে হবে, এমনকি বেসরকারি হাসপাতালগুলিতেও হামের ওয়ার্ড করতে হবে এবং সেখানেও চিকিৎসা করতে হবে। দেখেন, বাংলাদেশে কত আইন আছে, এগুলি কেউ জানেও না, বলেও না, কেন আমি বুঝি না কিছু। বাংলাদেশে যত বেসরকারি হাসপাতাল আছে, যত এই এভার কেয়ার থেকে শুরু করে যতগুলি আছে, স্কয়ার যা আছে না, এই হাসপাতালগুলি করার সময় তারা সরকারের কাছে একটা কমিটমেন্ট করে যে আমাদের হাসপাতালের 5% বেড আমরা বিনামূল্যে কি করবো, দিব। আচ্ছা, কেউ কখনো চেক করে না কিন্তু যে আসলে কি তারা দিচ্ছে তারা দেয়। কিন্তু কাদেরকে যায় জানেন? হয়তো ওই হাসপাতালের পরিচালকের কোনো আত্মীয়, ওই অথবা কোনো একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয়, সচিবের কোনো আত্মীয়, ওইগুলিতে কোটার মধ্যে ঢুকাই দেয়। অর্থাৎ সাধারণ হামের রোগীর জন্য আলাদা একটা ওয়ার্ড করলেই তো হয়। আপনি যদি প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে 5% কিন্তু আপনি দেওয়ারই কথা। যদি ওই হাসপাতালে 500 বেড থাকে, তাহলে সেখানে 25টা বেডে তো হামের রোগী আপনি ফ্রি দিবেন। আপনি দিয়ে দেন না কেন? সরকারেরা, এবং সরকার বলুক যে এটা একটা জাতীয়ভাবে একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় তোমরা 5%, আমি সরকার আরো 5% দিব, আমি এটা অর্ধেক খরচে দিব, অথবা কিছুটা আমি এখানে পে করবো। তোমরা এটা দাও। কোনো মনিটরিং আছে, কোনো প্ল্যানিং আছে? কোনো প্ল্যানিং নাই, কিন্তু খালি বড় বড় গল্প। সব মিলে পত্রপত্রিকা আসবে, মিডিয়া আসবে, সামনে দাঁড়া একজন লোক বিশাল বিশাল গল্প ছাড়তে থাকবে, মূল কাজের মধ্যে কেউ নাই। ভাই, আপনি এটা করেন না। আপনি বলেন তো আমাকে, এই হাম শুরু হওয়ার পর এই সরকার, আমি সরকারকে দায়ী করবো, সরকার বলেন তো এই পর্যন্ত কি এমন কাজ করছে, কি এমন সিদ্ধান্ত নিছে যেটা দেখে মনে হয় সরকার খুব উদ্বিগ্ন? দেখান তো কি করছে। এগুলি মুখের কথায় ভাই চিরা ভিজে না, এটা কাজ করতে হবে, কাজ করেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছেও এই বিষয়টি নিয়ে জানবো, কেননা একটা সময় ছিল বাংলাদেশে হাম নির্মূলের জন্য আমরা গর্ব করতাম যে আমরা হামকে আসলে
কন্ট্রোল করতে পেরেছি, সেই অহংকারটা আমাদের ছিল, সেটির বাঁধ আসলে ভেঙে গেছে। বান্দরবনের মতো এলাকাতে এখন হাম ছড়িয়ে পড়ছে, যেখানে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া খুবই আসলে দুষ্কর একটা ব্যাপার। সেখান থেকে শুধু হামের সাথে শুধু যে হাম হচ্ছে তা না, নিউমোনিয়া হচ্ছে, ফুসফুসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, শিশুদেরকে আমরা চোখের সামনে ভেবে মরে যেতে দেখছি। যেমনটি মাসুদ কামাল ভাই বলছিলেন যে সরকার কি আসলে ততটা উদ্বিগ্ন যতটা আসলে হওয়া উচিত এই মুহূর্তে, এবং যে উদ্যোগগুলো আসলে নেওয়া দরকার, আপনার কি মনে হয় সেটি পর্যাপ্ত নেওয়া হচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ জনাব মাসুদ কামাল এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। আমি জনাব মাসুদ কামালের মুখে যে কথাগুলো শুনলাম, খুব কেয়ারফুলি আমি শুনতেছিলাম কথাগুলো। আমি ওনার সঙ্গে একমত হতে পারছি না। এই কারণে হতে পারছি না, আপনি একটু দেখেন, এ যাবৎকালে 409টি বাচ্চার মৃত্যু হয়েছে সরকারি হিসেবে, সরকারি হিসাবে, এবং বেসরকারি এর কাউন্টার কোনো হিসাব আমাদের কাছে খুব একটা আসেনি, বা আমরা কোনো মাধ্যমে এটাকে কন্ট্রোভার্টও কেউ করেনি। জি, তো আমরা ধরেই নেই যদি 400টা, তাহলে এটা খুব 400টা শিশুর মৃত্যু, এটা একটা জাতির জন্য অনেক বড় লস, এবং যে সকল পরিবার তাদের এই সন্তানদেরকে হারিয়েছে তাদের জন্য খুব অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, হামের যেটা প্রকোপ, আপনি যদি দেখেন আমাদের 2020-এ যখন করোনায় আক্রান্ত হয় বিশ্বব্যাপী, একদম বৈশ্বিক করোনায়, তখন আপনি দেখবেন যে বাংলাদেশে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা কত ছিল। আপনি শুধু হাসপাতাল তো পরের কথা, আপনার স্কুল কলেজকেও হাসপাতালে রূপ দিতে হয়েছিল। আপনি দেখেন আজকে রোগীর সংখ্যা সেই তুলনায়, অর্থাৎ এই হামে আক্রান্ত শিশুদের সংখ্যা, রোগীর সংখ্যা কিন্তু সেই তুলনায় অতটা, মানে কি বলবো আমি, এটা তো বৈশ্বিক সংকট না, আমাদের না না, এটা আমাদের দেশীয় সংকট। অর্থাৎ এটা আমি বলছি, সেই সময় বৈষয়িক সমস্যাটা যখন হলো, সেটা বাংলাদেশ তো আর ভিন্ন কিছু ছিল না। আমি বলছিলাম বাংলাদেশেরও তার একটা মারাত্মক প্রকোপ আমরা লক্ষ্য করেছি, তখন সেইটাকে অ্যাড্রেস করার জন্য অনেক কিছু করেছে। আমি বলছি এখন হামের ইয়াটা ঠিক ওই রকম না। আপনি দেখেন দৈনিক হামে কতটা শিশু আক্রান্ত হচ্ছে, আপনি দেখেন। সুতরাং আপনার মনে হচ্ছে না এটা একটা আনইউজুয়াল ঘটনা? হামে আক্রান্ত তো এভাবে হবার কথা নয়। দেখুন, সেখান থেকে হচ্ছে প্রতিদিন 9 জন, 10 জন, কখনো 17 জন আমরা মারা যেতে দেখছি। আপনি নিজেই একটা কথা বলেছেন যে হামে আক্রান্ত হয়ে শিশু মারা যাবে না, এরকম একটা গর্ব আমরা করতাম। যেমন চিকেন পক্স, স্মল পক্সে মানুষ মারা যাবে না, এটা আজও বহাল আছে। যেমন চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, একসময় অনেক লোক মারা যেত। তো এগুলোকে মোটামুটি দূর করা সম্ভব হয়েছিল। আমি যে কথাটা আপনাকে বলতে চাইছিলাম, সেই কথাটা হলো এরকম যে এখন আপনি দেখেন প্রত্যেকটা হাসপাতাল, এখানে শিশুদের যারা হামে আক্রান্ত তাদের চিকিৎসা হচ্ছে। এখন প্রত্যেকটা হাসপাতালে আপনি দেখেছেন, যদি আমরা দেখতাম যে রোগীর সংখ্যা এত বেশি, আর সিলেক্টেড কয়েকটা হাসপাতালে যাওয়ার পর রোগীরা রাস্তায় রাস্তায় ঘুরছে, ভর্তি হতে পারছে না, আমরা তাহলে বুঝতে পারতাম, বা সরকার ভাবতেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের সীমাবদ্ধ হসপিটালের বাইরে সকল হাসপাতালকে উন্মুক্ত করে দেওয়া উচিত। আরেকটি ইনফরমেশন দিচ্ছিলাম যে 75% রোগী দেশে নানা প্রান্ত থেকে ঢাকায় আসছে। আমি আপনাকে ওইখানে আসছি, এটি কেন? দুইটা গুরুত্বপূর্ণ কথা আমি ওইখানে আসবো। সেটা হলো, প্রথম কথা হলো এই, সকলের ধারণা প্রত্যাশিত ভালো চিকিৎসা কেবল ঢাকায় পাওয়া যাবে, সে কারণে কারো পরামর্শ, আর আমি আমার ব্যক্তিগত বিশ্বাসে বা চিন্তায়, আমি গ্রাম অঞ্চল থেকে শহরে চিকিৎসা করতে তখন আমার সন্তানকে নিয়ে আসব, আমি সরকারের অপেক্ষা করব না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর এইখানে সরকার বাদ সাদারও কোনো সুযোগ নাই, কারণ কেউ তার সন্তানকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে, আবার সরকারও তাদের উপরে চাপিয়ে দিতে পারবে না। তাহলে আপনি দেখেন এই যে আসছে। আর একটা জিনিস হলো, প্রাইভেট যে বড় বড় হাসপাতাল, যেমন উনি বললেন এবার কেয়ার, ইউনাইটেড বা ইত্যাদি, এইসব হাসপাতালের নাম শুনলেই মানুষ ভয় পায় যে এখানে প্রচুর অর্থের একটা ব্যাপার আছে। তো এখন ওইখানে না যাওয়া পর্যন্ত একটা রোগী ভর্তি হইতে গিয়ে যদি রিফিউজ হয়ে আসে, আমরা ধরে নিতাম যে হ্যাঁ ওই সকল হাসপাতাল বর্তমান পরিস্থিতি অনুসারে মানুষের প্রত্যাশা পূরণে ইচ্ছা করে তারা অবজ্ঞা প্রদর্শন করছে। আমরা তো সেই রকম ঘটনার সঙ্গে অভিজ্ঞ হচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করিনি। দেখেন তো, আমার যেটা কথাটা হলোই যে এখন যেটা বাংলাদেশে যেটা আমরা দেখছি, যেমন একটা কথা আপনি নিজেই বলেছেন যে আগামী 1 মাস পরে আর এটা এমনটা থাকবে না। এটা না থাকার অনেকগুলো কারণ আছে। ইতিমধ্যে এই সরকারের আসার পরে
তারা যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে জি সেগুলো সবেমাত্র। এইটা উচিত ছিল। আজকে যে প্রকোপটা আমাদের চোখে ধরা পড়ছে, এটা না হওয়ার জন্য দায়িত্ববান ছিলেন যে সরকার চলে গেলেন। একদম সেই সরকারের উদাসীনতা ইতিমধ্যে আমাদের কাছে ধরা পড়েছে, আর সে কারণেই এই সরকারকে বেশি ব্যতিব্যস্ত হতে হামের হয়েছে। ক্ষেত্রে শুধু ধরা পড়েছে, আর যেগুলোর ক্ষেত্রে না, ধরা সব- পড়েনি আমি সেগুলো নিয়ে কথা বলবো। দুজন দর্শক আছে, না, একটু আমি প্রশ্ন বলছি- নেই। হ্যাঁ। জি দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনার নাম আমি বলে প্রশ্ন মুক্তার আলী করবেন। বলছিলাম, বগুড়া থেকে বলছিলাম। প্রশ্ন করবেন। জি আমি মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন করবো। মাসুদ ভাই প্রশ্নের আগে দুটো কথা বলবো। মাসুদ ভাইকে দুটো কথা বলবো। বলবেন। আমি মাসুদ ভাইকে ব্যক্তি হিসেবে খুব পছন্দ করি। আমি আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কি আওয়ামী লীগের টাইমে শুরু করে এই পর্যন্ত ন্যায় কথা সঠিক কথা বলতেছেন। আমি কেন, দেশের মানুষ সবাই জানে এটা। তা আপনিও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এটা বলে যাবেন, এটা আপনার কাছে অনুরোধ থাকলো। আর প্রশ্নটা হলো বর্তমানে আমার এই যে আপনি হলো 400 যে শিশু মারা গেল, এই বিষয়ে সরকার বিরোধী দল কোনো প্রশ্ন কোনো কোশ্চেন করতেছে না, দায়ী কাগজ করতেছে না, এবং গ্রেনেড হামলা মামলার কোনো বিচার হচ্ছে না। 40 জন পুলিশ মারা গেল, তার কোনো কথা হচ্ছে না। তো এটাও তো আমাদের বিচারের আওতায় আসার দরকার। এটা তো ন্যায় বিচারের একটা এটা। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। জি আমি- আরো একজন দর্শক আছে, আমি আরেকটা প্রশ্ন একটু নিয়ে আসতে চাই। আরেকজন দর্শক আছে, তাকে স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি নিখিল সাহা কথা বলছিলাম। জি প্রশ্ন করবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসুদ কামাল ভাইয়ের 2 ব্যাচ জুনিয়র। আমি বিজনেস করি। মাসুদ কামাল ভাইকে আমার আন্তরিকভাবে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলবেন। প্রশ্নটা হলো যে আমরা সরকারিভাবে জানছি 300 বা 310 বা 320 জন শিশু হত্যা করা হয়েছে, বা এই যে আমাদের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের বাস্তব চিত্র তা না। বাস্তব চিত্র হলো 3000, 4000, 5000। এই জিনিসগুলি সাংবাদিক মহল, প্রিন্টিং মিডিয়া বা প্রচার প্রচারণার মাধ্যমে কেন সরকারের গোচরীভূত করছে না? সাংবাদিকদের ভয় কোথায়? জি অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে জি। সংবাদ মাধ্যম সর্বদাই স্বাধীন। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন আমি একটু অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে আসবো। আমি একটু নিখিল, যিনি মাসুদ কামাল ভাইয়ের জুনিয়র 2 ব্যাচ, তার প্রশ্ন নিয়ে একটু মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে আসতে চাই যে বাস্তব চিত্রটা আসলে তো 409 জন নয়, বাস্তব চিত্রটা আসলে আরো বেশি। সাংবাদিকরা কেন আসলে সেটি তুলে ধরছে না জনগণের সামনে? দেখেন আমি বলি আপনাকে, আক্রান্ত সংখ্যা হলো এখন প্রায় 50,000-এর বেশি আরো বেশি। আক্রান্তের সংখ্যা। জি আর মৃতের সংখ্যা আমরা 450 মতো 400 ক্রস করেছি। জি তো এখন সংখ্যা হলো জান কি, মানুষের মৃত্যুটাকে না সংখ্যা দিয়ে মাইপেন না, সংখ্যা দিয়ে মাইপেন, যার যায় তার যায়। একটা জিনিস আমি পড়লাম ওই দিন, একটা দম্পতি তার বিয়ের 11 বছর পরে একটা সন্তান হয়েছে, সেই সন্তান মারা গেছে। তার জন্য কিন্তু সংখ্যাটা ইম্পর্টেন্ট না, তার ওই একটা বাচ্চাই 100%। এই সংখ্যাটা যদি 400 না হয়ে 4000 হইতো, অথবা এই সংখ্যাটা যদি 400 না হয়ে 40 জন হইতো, তার দুঃখ কিন্তু কম বেশি হইতো না রে ভাই। দেখেন আমি মাসুদ কামাল আজকে যদি মারা যাই, আমার জন্য আপনি কানবেন, ঠিক আছে কানদেন, অসুবিধা নাই, আমার বউ বাচ্চা কানবো, কিন্তু আমার কিন্তু এই পৃথিবীকে কি দেওয়ার এটা কিন্তু তারা বুঝে গেছে। আমি কিন্তু জীবনের শেষ পর্যায়ে আছি, আমি যা দেবার দেশকে দিয়ে ফেলেছি, যা ক্ষতি করার তাও করে ফেলেছি, যে উপকার করার তাও করে ফেলেছি। কিন্তু একটা শিশু, আপনি জানেন না সে ভবিষ্যতে কি হইতো। এই 400 জনের মধ্যে হয়তো একটা শিশু ছিল যার হাত দিয়ে হয়তো এই দেশটাই চেঞ্জ হয়ে যেত। দেখি আপনি জানেন একটা শিশুর মৃত্যু কতটা ভয়ঙ্কর, এটা আপনি সংখ্যা দিয়ে মাপবেন? আমার কথা হলো কি, একটা শিশু কেন এই রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ মনোযোগ পাবে না? আমি বলবো যে না 500 না, এটা কোভিডের মতো অত গুরুত্বপূর্ণ না, অতএব আমার করা যাবে না। এগুলি কেমন কথা রে ভাই? কেন পাবে না? রাষ্ট্র কি অঙ্গীকারবদ্ধ নয় প্রত্যেকটা শিশুকে তার দেওয়ার জন্য, স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য? পারেন না সেটা বলেন। প্রত্যেকটা বাপ্পাকে যে মাপ চান হাতে পায়ে ধরে, যাদেরকে ক্ষমতায় পাঠাইছি, যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে তো আমরা পাঠাইছি কেন? যে আপনারা অঙ্গীকার করছেন আপনারা আমাদের সেবাটা দিবেন। আপনি মন্ত্রী না, আপনি আমার সেবক, আমার সেবা করার অঙ্গীকার করে আপনি ওখানে গেছেন। ওইখানে যে আমাদেরকে জ্ঞান দিয়ে না, আমাদেরকে পারলে সেবা দেন, আর তা নাহলে বিদায় হন।
এটা হলো রিয়েলিটি। এটা যতক্ষণ মধ্যে আপনি না মানতে পারবেন ততক্ষণ মধ্যে আলাপ করবেন, কোনো কাজ হবে না রে ভাই। আমি বললাম তো যে সর্বোচ্চ মনোযোগ এখন দেওয়া উচিত এই শিশুদের মৃত্যুকে থামানোর জন্য। আপনি যদি আজকে ধরেন, আমি ধরলাম একটা টিকা দিলে পরে 10 থেকে 14 দিনের মধ্যে কাজ করা শুরু করে, তো এটা দেওয়া স্টার্ট করছে, 2 সপ্তাহের মধ্যে হয়তো কাজ করবে, আমরা মৃত্যু অনেক কমবে। এটা এই 2 সপ্তাহ আপনি কী করবেন? এই 2 সপ্তাহ কি আমরা খালি এই মৃত্যুর সংখ্যা খালি গুনতে থাকবো? এই 2 সপ্তাহ জন্য যদি আপনি প্রত্যেকটা হাসপাতালে যদি আপনি যদি সর্বোচ্চ একটাই দেন, যেমন তখন কি হয়েছে, ডাক্তারদের ছুটি ক্যান্সেল করেন না ভাই, করলে কি হবে? ডাক্তার মাইন্ড করবে? ভাই আপনি পারেন আর না পারেন, আপনি যে পারার চেষ্টা করতেছেন এইটাই তো আমি দেখতেছি না। গত 3-4 দিন আপনি দেখেন তো, পত্রপত্রিকা ঘাটেন আপনি, গত 3-4 দিন আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি হাত ডাক আপনি দেখছেন। উনি জ্ঞানী লোক, পড়াশোনা করা লোক, জীবনে অনেক ভালো কিছু করছেন, কোনো সন্দেহ নাই। একজন লোকের সমস্ত ভালো ধ্বংস হয়ে যাবে যদি এই কাজটার মধ্যে ওনার আমি কোনো দৌড়ঝাঁপ না দেখি। উনি পারবেন কিনা আমি জানি না, কিন্তু পারার চেষ্টা করছেন। এগুলি বলে লাভ নেই, বললে সারাদিন বলতে পারেন, আমরাও শুনলাম, আপনি হিসাব দিলেন, অঙ্ক করলেন, পরিসংখ্যান দিলেন, কিন্তু আমার তো বাচ্চা মরে গেল রে ভাই। এক্স্যাক্টলি। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই বিষয়টি নিয়ে আপনি মন্তব্য করতে চাইবেন কিনা? আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল, মুক্তার আলী বগুড়া থেকে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টি নিয়ে সরকার বিরোধী দলের আসলে যেভাবে কথা বলা দরকার, সেই কথাটা আসলে দেশবাসী বা জনগণ বা তারা আসলে শুনতে পাচ্ছে না সেভাবে, এবং সেই সাথে 40 জন পুলিশ হত্যার বিচার হবে কিনা, সেই প্রশ্নটি তিনি রেখেছেন। দেখুন, জনাব মুক্তার একটা কথা বলেছে যে উনি দীর্ঘদিন যাবৎ আমার টকশোতে বক্তব্য শুনেছেন, উনি খুব প্রশংসাসূচক বক্তব্য আমার সম্পর্কে দিয়েছেন। আমার কথা শুনে ওনার ভালো লেগেছে, এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। তবে আমি এভাবেই কথা বলি, কোন সরকার বা কার সময় সেটা আমি খুব একটা হিসাবে নেইনি, এবং এটা নিশ্চিত আমি যতদিন কথা বলার শক্তি আমার থাকবে ততদিন আমি আমার মতো করেই কথা বলে যাব। আমি খুব জনাব মাসুদ কামাল অনেকগুলো কথা বলেছে, আমি কথাগুলো আপনি আসি। দেখেন, একটা শিশু একটা পরিবারের, ওই পরিবারটা যখন লস হয়ে যায় সেই পরিবার জানে ঠিক সে কি হারিয়ে ফেলছে। আপনি দেখেন, আমি খুব খোলামেলা কথা বলি, সরকারের সাফাই গাওয়া বিষয়টা না, বাস্তব বিষয়টাকে আমরা অ্যাসেস করব। আমরা যে কথাগুলো এসে টকশোতে বলি, আমাদের কাছে বস্তুনিষ্ঠ সোর্স কতটা আছে। আপনি দেখেন, আমরা সকল মিডিয়ায় যতটুকু আমি দেখি, এই হামে আক্রান্ত শিশুরা হাসপাতালে আসার পর আপনি করোনাকালীন সময় আমরা দেখেছি যে একটা হাসপাতালে গেছে, রুগীকে রাখেনি, ফেরত দিয়েছে। সেখান থেকে তিনি আরেক হাসপাতালের দিকে ছুটছেন, সেই হাসপাতালে পৌঁছার পর রাখেনি। আমরা বহু গুরুত্বপূর্ণ মানুষকে দেখেছি এই ইয়াতে করোনা আক্রান্ত হওয়ার পর রাস্তায় হাসপাতালের পৌঁছার জন্য রাস্তায় যে তিনি যে দৌড়াচ্ছেন তার লোকজন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এবং অনেককে দেখেছি রাস্তায় তারা মারা গেছে। আপনি দেখেন, হামের কোনো রুগী এখন বাংলাদেশে ঢাকায়, এই যে আপনি বললেন গ্রাম অঞ্চল থেকেও চলে আসতেছে, যে কারণে ঢাকার উপরে একটা চাপ পড়ে গেছে, কারণ ঢাকার প্রতি মানুষের আস্থা বেশি, তারা ধরে নেয় আমরা এখানে ভালো চিকিৎসা পাবো। আপনি দেখেন তো কোনো হাসপাতালে আজকে পর্যন্ত, আমরা তো টেলিভিশন খুললে কি দেখতাম আগে, চিকিৎসার নানা রকম অবস্থা, বেহাল অবস্থা দেখতাম। হাসপাতালে গেছে, শিশুদের ভর্তি করে না। আপনি দেখেন তো এই যে হামে আক্রান্ত শিশুরা যাদেরকে নিয়ে আসছে, আপনি গ্রাম অঞ্চল থেকে হোক অথবা ঢাকায় আক্রান্ত হোক, তারা হাসপাতালে আজকে পর্যন্ত দেখেছেন। আপনি কি মনে করেন যে হাম তো আসলে সংক্রামক, যেভাবে মাসুদ কামাল ভাই বলছিলেন যেটার জন্য আলাদা ওয়ার্ড করাটা অতি জরুরি বা এটা করাটা উচিত, আপনি কি মনে করেন যেটা করা উচিত? দেখুন, আপনি হাসপাতালে ইতিমধ্যে আমি আপনাকে যেটা জানি সেটা আপনাকে বলি, এবং আমি দেখেছি 2-1টা হাসপাতালে, আমি এটা আমার ব্যক্তিগত কারণে আমি গিয়েছি, আমি দেখেছি। দেখুন, প্রত্যেকটা হাসপাতাল, বিশেষ করে গভর্নমেন্ট হাসপাতাল যেগুলা, সেখানে প্রত্যেকটাই চাইল্ড ওয়ার্ড আছে। এবং আপনি দেখেন, আপনি কালকে ঢাকা শহরে ঘুরে দেখেন, আপনি যে কটা সরকারি হাসপাতাল আছে চাইল্ড ওয়ার্ডগুলো দেখবেন, এখনও ধারণ করার ক্ষমতা আছে সেখানে। তো আমরা যেই জিনিসটা নাই, এখন মুশকিল হয়ে গেল কি, ওই মুক্তারের আর একটা কথা যে সরকার আর বিরোধী দল, আপনি দেখবেন একটা শ্রেণী বিরোধী দল এবং একটা শ্রেণী, তারা কি করছে, আজকে সমস্যা সম্পর্কে বাস্তব ধারণা থাকুক আর না থাকুক, আজকে যেভাবে আমরা সরকারকে দেখেন, এই সরকার আসছে 3 মাস হয়নি,
এই সরকারের এখন পর্যন্ত যে সকল আফটার ইফেক্ট আমাদের চোখে ধরা পড়ছে, এগুলোর দায় দায়িত্ব যাদের কাছে ছিল আমরা কিন্তু তাদেরকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। এই সরকার এসে ডাক্তারি চিকিৎসা বা প্রতিষেধক বা যাই কিছু আপনি বলেন, এগুলো করার জন্য তো একটা যুক্তিসঙ্গত সময়, আপনি যদি একটা হামের টিকা দেন, সেই টিকাটা কার্যকারিতা শুরু হইতে একটা যুক্তিসঙ্গত সময় লাগে। একদম। এই দায়িত্বটা যদি এর আগের সরকার, অর্থাৎ এই সরকার যাদের কাছ থেকে সাকসিড করলেন, তারা যদি সময় উপযোগী পদক্ষেপ নিতেন, তাদের যে সমস্ত ভ্যাকসিনগুলোর প্রয়োজন ছিল আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না, সেগুলো যদি নিশ্চিতভাবে। নিয়ে আসতেন, জি। তাহলে আপনারা এটা নিয়ে গবেষণা করবেন কিনা? আমি যেটি বলছিলাম যে শুধু তো হামকে এখন আমরা মোকাবেলা করছি, আমরা যতটুকু জানতে পারছি যে অনেক কিছুই আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় চলা চিকিৎসা, অনেক সামগ্রী আসলে আনা হয়নি, ক্যান্সারের প্রতিরোধক এরকম কোনো একটা আয়োডিন আছে যেটি আনা হয়নি, এমনকি এইডসের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা, সেই প্রশ্ন রেখে একজন দর্শক আছেন, একটু প্রশ্ন নিয়ে আমি আসি। আপনি আমার এই কথাটা আমি আপনাকে উত্তর দেই নাকি আপনার উত্তরটা ওনার আগে? আমি একটু দর্শকের আচ্ছা প্রশ্ন নেন, নিয়ে আসি। আমি এটা উত্তর দিচ্ছি দর্শক আপনাকে। স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি, শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন মাসুদ সাহেবের কাছে, আমার কাছে দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হলো, জুলাই অভ্যুত্থানে যে লোক মারা গেছে তার জন্য নাকি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং বিচার চলমান। তাহলে এই যে হামের কারণে ডক্টর ইউনূসের আমলে 18 মাসে তাদের টিকা না দেওয়ার কারণে এই যে আজকের হিসাব অনুযায়ী 424 জন বাচ্চা মারা গেছে, এই ব্যাপারে ডক্টর ইউনূসের কোনো বিচার হবে কিনা এবং তদন্ত হবে কিনা? অসংখ্য ধন্যবাদ, থাকুন। আচ্ছা জি, প্রশ্ন করবেন, আরো একটা প্রশ্ন থাকলে করবেন। ডক্টর ইউনূস সাহেব যে টাকাটা ছাপাইছে, নতুন টাকা, জি। এই টাকাটা আপনি পাইছেন কিনা আমি জানি না, তবে এই নতুন টাকা নিয়ে আমি বাজারে যাই চোখের মুখে পড়ছিলাম, যেটা নাকি নকল টাকা। তো যারা নকল টাকা ছাপায়, এই টাকাটা 1 টাকা হয়ে গেছে। এখন এই প্রসঙ্গে কিছু বলবেন কি? অসংখ্য ধন্যবাদ ঝর্ণা, আপনি আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিয়ে এই অংশ শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি মনির হায়দার বলছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, মনি হায়দার, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্নটা হয়েছে, বর্তমানে হাম জি। যে অবস্থানে গিয়েছে এবং এটা একটা জাতীয় মানে খুব দুর্যোগপূর্ণ অবস্থাতে বর্তমান অবস্থান করতেছে, কিন্তু আমাদের সরকার কিংবা বিরোধী দল এটা নিয়ে কোনো প্রকার ক্যাম্পিং কিংবা কোনো মানে এটাকে প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি আগানোর জন্য কোনো একটা সিমটম লক্ষ্য করা যাচ্ছে না। শুধু আছে জুলাই সনদ, ওইটা সেইটা, এগুলা নিয়ে। আর আমার প্রশ্ন হয়েছে, যে দেশে একটা আগুন লাগলে সাথে সাথে তদন্ত কমিটি হয়ে যায়, যদি তদন্ত কমিটি বানায় দেয়, অ্যাক্সিডেন্ট বানায়, হামের জন্য কোন একটা আজ পর্যন্ত কেন টিকিট কিনা হইলো না, কিংবা লাস্ট সরকার কেন এটা ব্যর্থতা হইলো, সেগুলো নিয়ে কোনো আলোচনা সমালোচনা না হইলো সংসদে, না বর্তমানে বিরোধী দল, না সরকার। কেন অসংখ্য ধন্যবাদ মনি হায়দার, থাকুন আমাদের সঙ্গে। অনেকগুলো প্রশ্ন জমে গেছে আমাদের। দর্শক ঝর্ণা তিনি প্রশ্ন করেছিলেন, আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে আসবো এবং এই মনির হায়দার দুইজনের কথাই আমি বলবো। জি। মনির হায়দার সাহেব, আপনি আরেকটু সতর্কতার সঙ্গে খেয়াল করেন, দেখবেন যে এই সরকার ইতিমধ্যে বলেছে গত সরকারের যদি কোনো অবহেলা থাকে সেগুলোকে হিসাবে আনা হবে। জি। আমি বোধহয় আপনি এই নিউজটা মিস করেছেন। দ্বিতীয় কথা হলো, হামের জন্য বিরোধী দল, বিষয় হলো আজকে সরকার সে তার সীমাবদ্ধ যে সুযোগ আছে তার সব কিছু নিয়ে কিন্তু সরকার চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্যে, হামের টিকা দেওয়ার জন্যে। এমার্জেন্সি বেসিসে টিকা অপ্রতুল অবস্থায় থাকার কারণে, সেটার বাড়াবার কারণে সরকার পদক্ষেপ নিয়েছে। এগুলো কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমেই আমরা দেখছি। সরকার যেমন আগে বড় বড় কথা বলতে, টেলিভিশন খুললেই মারা গেলে 50 জন মারা গেলে 5 জনের কথা বলতো, এই সরকার কিন্তু তা না। সরকার কথা বলে মানুষকে আশ্বস্ত করতে চাচ্ছে না, বরং সরকার যেটা করতেছে, বরং সরকার যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে সরকার, তারও কিন্তু ওই যে সন্ধ্যাবেলা বাক্স খুলে যে সরকার এইটা করছে বাড়িয়ে বলা বা ওইটা করছে সেইটা করছে, এমনটাও আমরা লক্ষ্য করছি না, যেগুলো খুব ভালো লক্ষণ। সরকার আসলে কাজে বিশ্বাসী কাজ করে যাচ্ছে। এখন এই সরকার কাজ করতে এসে যেখানে কাজ করার জন্য যে সকল প্রয়োজন বিষয়গুলো ছিল, যেটা সাকসেসিভ গভর্নমেন্টের কাছ থেকে এই গভর্নমেন্ট সাকসেসিভ গভর্নমেন্ট হিসেবে পাওয়ার কথা ছিল, সেগুলো পায়নি। সুতরাং ওই গভর্নমেন্টের সমালোচনা, যেমন দেখেন ঝর্ণা যে কথাটা বলছে, উনি 5,000 কোটি টাকার কথা বলেছে, টাকা আরো বেশি ছাপিয়েছিল ওই সরকার। কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলি, এই টাকা আপনি দেখেন এই সরকার ক্ষমতা আসার পর গত 2 মাসের
সরকার ক্ষমতায় আসারও প্রায় 15-16 দিন পর একজন গভর্নর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনি দেখেছেন আজকে পর্যন্ত এই সরকার ক্ষমতায় আসার পর যদি নতুন করে টাকা ছাপাতেন তাহলে এই গভর্নরের স্বাক্ষর আসতো। আপনি দেখেছেন এই বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত একটা টাকা আপনি বাজারে পেয়েছেন? পাননি। তাহলে হলো কি, এই টাকা নতুন করে যারা ছাপিয়েছেন তারা কিন্তু সেই ইউনূসের সরকারই ছিলেন। এখন এইখানটাই হলো একটা অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার, যেটা দেশের প্রয়োজনেই আসতে হয়েছিল। জি, তাদের সীমাবদ্ধতা ছিল এবং তারা সীমাবদ্ধ কাজ করবে দেশের জন্য, জাতির জন্য, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাদের সেই সীমাবদ্ধ কাজের ছাপ আমরা লক্ষ্য করছি। জি। এখন ওই সরকারের, হ্যাঁ আজকে যদি এই সরকারের বয়স 6 মাস হইতো, 1 বছর হতো, আমাদের চোখের সামনে যদি এই সকল সমস্যাগুলো ধরা পড়তো, আপনি দেখেন আজকে থেকে 15 দিন 1 মাস আগে আপনি লক্ষ্য করেছেন প্রত্যেকটা বাসায় আমরা যে পরিমাণ মশা, এই আপনার স্টুডিওতে কথা বলতে আসলে আমরা পায়ের দিকে লক্ষ্য রাখতে হলে মশায় আমাকে নীরবে কামড়াচ্ছে কিনা। আপনি দেখেন আজকে 15 দিন 1 মাসে আপনি দেখেন মশার সেই প্রকোপ কিন্তু নেই। মাসুদ আহমেদ তালুকদার, ডেঙ্গুর প্রকোপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমি বলেছি শোনেন, এইগুলো সিজনে, এক একটা সিজনে আমাদের দেশে এক একটা জিনিস হবে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কিন্তু বিষয়টা হলো এটা কতটা, এই যে প্রকোপ শুরু হয়ে গেছে এই কথাটা, ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হওয়া শুরু হয়েছে, কিন্তু আক্রান্ত হওয়ার এটার প্রকোপ বেড়ে গেছে। কথাটা হলো আপনি দেখেন না, আপনি আজকে ডেঙ্গুতে কয়টা রোগ, কয়জন রুগী, এটা একটা ডেটা তো মানুষের কাছে থাকে বা আসার কথা, নিশ্চিতভাবে। তো আপনি সেটা কিন্তু দৃশ্য তো এখন ওই রকম ব্যাপক। আমি একটু ছোট করে দুটি প্রশ্নের উত্তর দিব। এক হচ্ছে, দুজন দর্শকই প্রশ্ন করেছিলেন যে বিচারের বিষয়টি জিজ্ঞেস করেছিলেন, জুলাই যোদ্ধাদের যেভাবে জন্য বিচার করা হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসির আদেশও দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে এই যে 409 জন বাচ্চা যে মারা গেল, সেক্ষেত্রে কেউ বিচারে আওতাধীন আসলে তার বিচার করা হবে কিনা, দেখুন। এক, আর দুই হচ্ছে এটাকে হামির বিষয়টিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে কিনা। দেখুন, হামের ব্যাপারে ছোট করে জানতে একদম চাই। ছোট উত্তর জি। দিচ্ছি আমি। হামের ব্যাপার সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং সরকারের কার্যক্রম যদি নিরপেক্ষভাবে আমরা বিশ্লেষণ করি, তাহলে প্রথম যদি অবলোকন করি এবং বিশ্লেষণ করি, আপনি দেখবেন সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিষয়টাকে বিবেচনা করছে। অসংখ্য এক। ধন্যবাদ। জি। দ্বিতীয় কথা হলো, আপনি কারো অবহেলার কারণে, কারো অবহেলায় একটা শিশু মারা গেছে, চিকিৎসার নামে অবহেলা করেছে, এরকম একটা নিউজ আমাকে দেখাতে পারেন? মারা গেছে, আক্ষেপ করেছে, স্বাভাবিক। উনি বলেছেন একটা কথা, এটা আমিও দেখেছি, 11 না 12 বছর পরে একটা সন্তান হয়েছিল, সেই একটা মাত্র সন্তান, সেও হামে মারা গেছে, কিন্তু আপনি তাদের মুখে সেখানে কোনো অবহেলা নেই, মানে এমনটা কি আপনি আমার বক্তব্য হলো, বলতে চাচ্ছেন? চিকিৎসার ব্যাপারে অবহেলা হচ্ছে, সরকার উদাসীন, বিশেষ- হাসপাতাল, জি, অসংখ্য আমরা কিন্তু ধন্যবাদ। এরকম সংবাদ আমরা পাচ্ছি না। জি, জি, জি। তো অর্থাৎ মানুষ এখন, চিকিৎসকদের কোনো অবহেলা আমি দেখছেন বলছি না, বিচার করবেন কাকে? আমার দায়িত্ব, সেই দায়িত্ব আমি যদি পালন না করি, যার দায়িত্ব আমি তারই তো দায়িত্ব বিচার অবহেলা করবেন। করে থাকি, তদন্ত তাহলে যাদের প্রশ্ন করবেন। আসে তদন্ত করে বা তদন্ত টিম করে এটাকে নির্ধারণ করা, দেশের প্রচলিত আইনের আওতায় আনা, তাদেরকে বিচার করা। আপনি এরকম পরিস্থিতি না আসলে, এখন মুশকিল হলো আমি, আপনি বা আমরা যদি প্রিঅকুপাইড থাকি, আমরা ধরেই নেই এই বিষয়টাকে আমরা এইভাবে উপস্থাপন করব। জনগণের চাওয়া শুধু যে তদন্তটা হোক, বিচারটা হোক। আরে জনগণ এতটুকুই। চাচ্ছে না, আপনি ভুলটা করেছেন কোথায়? অসংখ্য ধন্যবাদ। জনগণ জি। চাচ্ছে না, এটা গুটি কয়েক মানুষ এই ধরনের কথা বলছে, এবং এদের দেখবেন একটা, আপনার কাছে আমার 3 জন দর্শক প্রশ্ন করেছে একই বিষয় নিয়ে। এটাকে আপনি সারা, আপনি 20 কোটি জনগণ বলবেন এটাকে? 20 কোটি জনগণের আসলে ফোন দেওয়ার সুযোগ নেই। আপনি অসংখ্য না, ধন্যবাদ। আপনি 3 জন অ্যাডভোকেট লোক, মাসুদ আহমেদ, বুঝতে পারছেন অসংখ্য তো, ধন্যবাদ। মাসুদ কামাল, আমি আপনার কাছে একটু আসতে চাই, একটু আমি ভিন্ন প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কাঁটাতার প্রসঙ্গ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে 45 দিনের মধ্যে জমি পাবে বিএসএফ, এমনটা বলেছেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েই তিনি প্রথম যে কাজগুলো করেছেন তার মধ্যে এটি একটি। আমাদের উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আজ বলেছেন যে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই শুভেন্দুরা চাইলেই কি এককভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা নিজেরা কাঁটাতার দেবার ব্যাপারে? আচ্ছা, তাদের সীমান্ত যদি তারা কাটাতার দেয়, ভাই আমি কি করব? দেখ না, ভালো তো, আমি খুব খুশি। তারা যদি কাটাতার দিয়ে দেয়, তাহলে আর আমাদের উপর অভিযোগ দিতে পারবে না যে আমাদের লোক গেছে, অমুক গেছে, তমুক গেছে, বলতে পারবে না। তারা কাটাতার দিয়ে দেখ না, পুরো কাটাতার কোনো দেয়াল বানাক না, সমস্যাটা কি আমার? তার জমিতে সে দেয়াল দিবে, কাটাতার দিবে, পুকুর খুঁড়বে, শুনলাম নাকি সেখানে সাপ ছাড়বে, কুমির ছাড়বে, এটাও শুনছি। সাপ কুমির ছাড়া কথা ছাড়ুক না, সমস্যাটা কি আমার? আমার এলাকায় না আসলে হইলো, আপনি এটা করেন। এবং এটা করলে পরে যেটা হবে, যেমন ধরেন আমি একটা ঘটনা বলি আপনাকে। এই আসামের যে মুখ্যমন্ত্রী আছে না, হিমন্ত বিশ্ব শর্মা, জি, উনি গত মাসে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবিপি হিন্দি চ্যানেলটাকে। সেখানে উনি বলেছিলেন যে উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওত পেতে থাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে ভারতের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্কটা
স্বাভাবিক না হয়, ভালো না হয়, উনি চান না যে ভালো হোক, এবং সেটা ব্যাখ্যা করেছেন যে ভালো হলে হয় কি, দুই দেশের সীমান্ত রক্ষীরা হ্যান্ডশেক ট্যান্ডশেক করে, আলাপ আলোচনা করে, হাসি ঠাট্টা করে, তখন আর পুশব্যাক করা যায় না। আর ভালো না থাকলে প্রতিদিন 10 জন 20 জন করে তারা ধাক্কায় ধাক্কায় আমাদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দেয়। এই কারণে উনি চান যে সম্পর্কই ভালো না হোক। তো এই হলো আমাদের সীমান্তবর্তী একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মনোভাব, প্রকাশিত মনোভাব। জি। এখন আমাদের সীমান্তের সঙ্গে যে রাজ্যগুলি আছে এগুলি সবই বিজেপি শাসিত রাজ্য মোটামুটি। এখন পশ্চিমবঙ্গ ছিল না, ওটাও হয়ে ত্রিপুরা, আসাম সবাই। এখন তারা সবাই যদি আমাদের এখানে পুশব্যাক করার মানসিকতা রাখছে, যেটা হিমন্ত বিশ্ব শর্মা বললো, তাহলে তার বিপরীতে যদি কাঁটাতার দেয় তো ভালো, পুশব্যাক করতে পারবে না। তারা যদি বলে কাঁটাতার দেবো কিন্তু সেখানে একটা উইন্ডো রাখবো পুশব্যাকের জন্য, সেটা আবার আরেক কথা, তখন আমরা এই উইন্ডোটা পাহা দেবো, কোনো সমস্যা। এতে শোনেন, আমি বলি আপনাকে, যেগুলি বলছে না এগুলো হলো কি জানেন, এগুলো পলিটিক্স ভাই। ওনারা বিজয়ের জন্য, জয়ের জন্য, মানে মমতার বিপরীতে ওনারা এই এই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, আমরা কাঁটাতার করবো, আমরা অমুক করবো, তমুক করবো, সবই মানে আপনার এন্টি বাংলাদেশি, জনপ্রিয় যে বিষয়গুলো মানে পপুলার ইস্যুগুলি তারা এগুলো বলেছেন। যে বলছে যে যারা বাবরের নামে কোনো কিছু রাখবে না, হুমায়ুনের নামে কিছু রাখবে না। আচ্ছা, বাবরের নামে না রাখলে, হুমায়ুনের নামে না রাখলে, বাবর হুমায়ুন মারা গেছে আজকে থেকে 500-600 বছর আগে, না রাখলে না রাখবে, এটা নিয়ে রাজনীতি করার কি আছে? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে এই প্রশ্নটি একটু করবো, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে কিনা, আর কাঁটাতারের বেড়া দিলে আসলে আমাদের কি কোনো ক্ষতি আছে, বা মানে লাভ ক্ষতির বিষয়টি বা কি দাঁড়াচ্ছে? দেখুন, তাদের লাভটাই বা কি? কাঁটাতারের বেড়া ইতিমধ্যে কিন্তু আংশিক দেওয়া হয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না। পশ্চিমবাংলাও এই যে বিজেপি গভর্নমেন্ট আসার আগেই, এর আগে যে সরকার ছিল, ইভেন এই মমতা ব্যানার্জির সময় কিন্তু কাঁটাতারের বেড়া অনেক অংশে আমাদের দেশে অনেক জেলার সঙ্গে দিয়ে ফেলেছে আমার ধারণা, এবং আপনার কথা মনে আছে কিনা আমি জানি না, ফেলানির লাশ কিন্তু এই কাঁটাতারেই ঝুলানো ছিল। সুতরাং কাঁটাতারের উদ্যোগ কিন্তু এই প্রথম না। এবার কাঁটাতারটা কেমনে দিবে বেড়াটা? দেখুন, ভারতের একটা বর্ডার আছে, তাদের ল্যান্ডের একটা সীমাবদ্ধতা আছে, সেটা নির্ধারিত সারা বাংলাদেশ। এবং আপনি জানেন এই যে বর্ডার ডিমার্কেশনের একটা জরিপের একটা উভয় দেশেরই কিন্তু একটা সরকার সঙ্গে যৌথভাবে করে, এবং তাতে নির্ধারণ করে দেয় যে এই পর্যন্ত ভারতের, এই পর্যন্ত বাংলাদেশের, আর মাঝখানেরটা হলো নোম্যান্স ল্যান্ড। তাইলে নোম্যান্স ল্যান্ড যখন দুই দেশের থেকে শুরু হয়, সেখানে বাংলাদেশের যে ভূখণ্ড আছে সেখানে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য এবং অধিকার। ভারতেরটাও তাই, ভারত তার নিজস্ব ভূখণ্ডে তার কাটার বেড়া দিবে, এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কী কারণ? এখন তার কাটার বেড়া যদি না থাকে তাহলে ভারত থেকে অবাধে মানুষ আসার সুযোগ, এটাই আমাদের জন্য অ্যালার্মিং না? ভারত থেকে যে সমস্ত জিনিস একটা জাতির জন্য অভিশাপ হয়ে আমাদের দেশে ধরা পড়ে, সেই জিনিসগুলো যেমন ফেন্সিডিল, ইয়াবা, এই সমস্ত জাতীয় নেশা জাতীয় জিনিসগুলো আপনি লক্ষ্য করেছেন যে কিভাবে, অর্থাৎ বর্ডার অঞ্চলে এমনও লক্ষ্য করা গেছে, আমরা দেখেছি রাতের বেলা কেউ ঘুমায় না, মানে রাতের বেলা কেউ ঘুমায় না, তারা দিনে ঘুমায়, আর রাতের বেলা হলো ওধার কামাল এধার। তো তাইলে বিষয়টা কি দাঁড়াইলো? কাঁটাতারের বেড়াটা হলেই যেটা একদম কন্ট্রোলে চলে আসবে। যেমন আপনি নদীর উপর দিয়ে, নদীর সঙ্গে যে সংযোগগুলো আছে সেগুলো তো আর কাঁটা তার দিয়ে আপনি পারবেন না, সেগুলো দিয়ে আপনি নৌকা দিয়ে, অর্থাৎ একটা নিয়ন্ত্রিত। এখন ওই সরকার চাচ্ছে কাঁটাতারের বেড়া দিতে, তাদের একটা উদ্দেশ্য আছে, সেখানে একটা পলিটিক্যাল ইস্যু তারা তৈরি করেছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসে হিন্দু মুসলমান এবং তারা ভারতে স্থায়ী হয়, আমরা এটা হতে দেব না। এটা বিজেপির একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল। এখন আপনি দেখেন, এই শুভেন্দু অধিকারী যিনি আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচনের আগে যে সকল রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের শেষ দিন, এমনকি ভোট গণার আগের দিন তিনি যেসব বক্তব্য দিয়েছেন, সেটা যে কোনো মানুষ শুনলে একটু আতঙ্কিত হওয়ার মতো, বা একটু বিচলিত, আতঙ্কিত না হলে আমি ধরবো বিচলিত। শুভেন্দু যখন সরকার প্রধান হিসাবে, অর্থাৎ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ওত পড়েছে, আপনি লক্ষ্য করেছেন তার কথার সেই সুর সব পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আমার বক্তব্য হলো, শুভেন্দু, পশ্চিমবাংলা সরকার অথবা বিজেপি সরকার, এদের নিয়ে কি ভাবার আমাদের হ্যাঁ, আমরা ভাববো কোনটা, প্রতিবেশী সরকারটা কেমন, সেটার জন্য আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। সেটাকে নিয়ে এত শোরগোল করার আমাদের কিছু নেই। আমরা খেয়াল রাখবো ওদের আচরণ আমাদেরকে আসলে কোন রকম শঙ্কিত করে কিনা। শঙ্কিত যদি হই আমরা, তার পিছনে যুক্তিসঙ্গত আছে কিনা, আমাদের স্বার্থ অন্যায়ভাবে তারা
খর্ব করার চেষ্টা করছে কিনা, আমাদের উপরে অন্যায়ভাবে কোনো কিছু তারা আরোপ করছে কিনা, সেগুলো আমরা অবলোকন করা অসংখ্য ধন্যবাদ। এবং একটা সরকারের দায়িত্ব হবে। এবং নিশ্চয়ই একটা রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, সরকার কি উদাসীন? সরকার সেদিকে দৃষ্টি রাখছেন। এবং আপনি জনাব হুমায়ুন কবির সম্পর্কে যে কথাটা বলেছেন, এটা তো খুব স্বাভাবিক। গত 16টা বছরে যে দেশে সরকার ছিল, সেই সরকারটা ছিল যারা আজকে বড় বড় কথা নিয়ে আমরা শঙ্কিত, আমরা টকশোতে পর্যন্ত কথা বলছি, তাদের একটা তাবেদার সরকার ছিলেন তারা। সুতরাং তারা যে কথাগুলো তখন যে বলতেন, সেই সরকার যেটা বাংলাদেশে ছিল এবং তো বলেছে, জি, না আচ্ছা, শেষ করে দিচ্ছি, জি, ওই সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কোনোদিন আশাও করতে পারেনি। হুমায়ুন কবির সাহেব এটাই বুঝিয়েছে। আজকের রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার, ভারতের ওই বানানো তাবেদার, আপনার সুচিত্রা মিত্রের কথা মনে আছে, সুজাতা সিংয়ের কথা, তিনি একলা একটা সরকার বানাই দিয়ে গেলেন। আজকে বাংলাদেশে তো আর সেই সরকার না। হুমায়ুন কবির সাহেব ওই জিনিসটা বুঝাতে অসংখ্য চেয়েছে ধন্যবাদ। যে বাংলাদেশে এখন ওই সেই তাবেদার সরকার, ভারতের তাবেদারি সরকার আর আজকের সরকারের মধ্যে অনেক ফারাক। যারা মাসুদ কামাল, আপনার কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে। পুলিশ সপ্তাহের উপলক্ষে যে কল্যাণ প্যারেড, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে পুলিশ কোনো রাজনৈতিক দলের অনুগত হবে না, পুলিশ প্রশাসন বিধিবদ্ধ আইন অনুযায়ী পরিচালিত হবে, যেটি হবার কথা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে, আমাদের যে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স একটা হলো, সেখানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন যে আমরা সাংবাদিকতা করতে করতেই রাজনীতির মধ্যে আসলে ঢুকে যাই। এবং এই কথাটি শুধুমাত্র সাংবাদিকতার ক্ষেত্রে না, আমরা অনেক প্রফেশনে দেখি, একেবারে ডাক্তার থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে বেশ কিছু মানে রাজনীতি কেন সবকিছুকে গ্রাস করে, নাকি আমরাই অটোমেটিক রাজনীতির মধ্যে ঢুকে যাই, বিষয়টা আসলে কি? দেখেন, এখানে আসলে দুটো জিনিস। একটা হলো, ধরেন আমি একটা পেশাজীবী সংগঠনের সঙ্গে আছি, ধরা যাক আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ইউনিভার্সিটির টিচার, আমার একটা প্রফেশনের মধ্যে আছি। আমি যদি রাজনীতিতে ঢুকে যাই, রাজনৈতিক নেতাদের মানে পদলেহন করে আমি যদি পুরস্কৃত হই, তাহলে কিন্তু আমার মধ্যে একটা ধারণা জন্মে, আমার সঙ্গে আমার পেশার আরও অনেকের ধারণা জন্মে যে এটাই হলো উপরে ওঠার সিঁড়ি। একদম। এখন সরকার যদি পুরস্কৃত না করেন, তাহলে কিন্তু কেউ আর যাবে না। আমি দেখেন, প্রধানমন্ত্রী যে কথা বলছেন, পুলিশ কোনো দলের হবে না, উনি বলেছেন এটা পরশু দিন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে উনি এই কথাগুলি বলেছেন। ঠিক তার পরের দিন ওই রেজাউল করিম মৃধা নাকি এক ভদ্রলোক, ঢাকা রেঞ্জে যিনি ডিআইজি, উনি এই প্রধানমন্ত্রীকে সামনে রেখে, ডায়াসে প্রধানমন্ত্রী ছিলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন, আইজিপি ছিলেন, এই চারজনকে ডায়াসের এগুলির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বর্ণনা করলেন উনি কিভাবে জাতীয়তাবাদী আদর্শের এবং জিয়াউর রহমানের একজন সৈনিক, সেই সপ্তম শ্রেণীতে যখন পড়তেন তখন থেকে, তারপরে জিয়াউর রহমানের সঙ্গে আজিমপুরে যখন উনি স্কাউটে ছিলেন তখন কীভাবে দেখা হয়েছে, উনি জিয়াউর রহমানের দরজা খুলে দিয়েছেন, উনি দরজা, গাড়ির দরজা, জিয়াউর রহমানের সঙ্গে হ্যান্ডশেক করছেন, এই ডিটেল কাহিনী জিয়াউর রহমানের স্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী উনি কেমনভাবে করছেন, এবং এই জিয়ার সৈনিক হওয়ার কারণে, বিএনপির সৈনিক হওয়ার কারণে উনি কীভাবে আওয়ামী লীগের লোক যারা নির্যাতিত হয়েছেন, ওএসডি হয়েছেন, আবার বেগম জিয়া তাকে পুলিশে নিয়ে আসছেন, এই ডিটেল কাহিনী যিনি বর্ণনা করলেন, এই সকল কাহিনীর সারমর্ম এক কথায় কি, যে উনি একজন বিএনপির পুলিশ। অথচ তারেক রহমান নিজে বলতেছে পুলিশ কোনো দলের হবে না। এখন আপনি তো আপনার সামনে যেটা বললো, আপনার মন্ত্রী আছে এখানে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওনার সামনেও বললো, তো উনি আজকেও আছেন। এখন যদি ওনার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয়, তাহলে কিন্তু সমস্ত পুলিশে একটা মেসেজ যাবে যে এইভাবে বললে সরকার বিরক্ত হয়, বিব্রত হয়। আর যদি উনি ওনার শুনেছি যে ওনার রিটায়ারমেন্টের সময় ঘনে আসছে, ওনার যদি এক্সটেনশন হয়, তাহলে বুঝতে হবে এটাই পদ্ধতি পুরস্কৃত হওয়ার। বিষয়টা আসলে নির্ভর করে সরকারের উপর। একদম। সরকার যদি পুরস্কৃত করে, তাহলে এটা চলতে থাকবে, আরও বাড়তে থাকবে, আরও নগ্ন হবে, আরও নির্লজ্জ হবে। আর সরকার যদি এন্টারটেইন না করে, তাহলে তারা বুঝবে এটা সরকার। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই সরকার আসলে কি চায়? কারণ এই সরকারের মধ্যে আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, অনেক পরিবর্তনের প্রত্যাশা আছে। এই যে পেশাজীবী সংগঠনের মধ্যে রাজনীতি ঢুকে যাওয়া, রাজনীতি গ্রাস করা, সেটা থেকে এই সরকার বের হতে চায় কিনা, বা যেমনটি মাসুদ কামাল ভাই বললেন সেটার ব্যাপারেও কিছু বলতে চাই। দেখুন, এই পেশাজীবীদের রাজনীতি সম্পর্কে জুলাই সনদে একটা বিষয় উল্লেখ করা আছে। বিএনপি সেখানে মতামত দিয়েছে এবং বিএনপি ইতিমধ্যেই, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে জুলাই সনদে আমরা যেগুলোকে স্বাক্ষর করে দিয়ে আসি সেগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালন করব।
সরকার কমিটেড, এটা তো আপনি দেখেছেন টাইম অ্যান্ড অ্যাগেন সরকার বলে যাচ্ছে। আপনি ওই যে রেজাউল করিম মল্লিক সম্পর্কে এই বক্তব্যগুলো আমি শুনেছি। রেজাউল করিম মল্লিকের বক্তব্য শুনে দেখেন রেজাউল করিম এই যে আগামী মাসে অবসরে যাবেন। এখন রেজাউল করিম মল্লিক কালকে ওনার বক্তব্যে যতটা ইঙ্গিতপূর্ণ না ছিল তার চেয়ে বেশি আবেগপূর্ণ ছিল। কি কারণে? উনি সরকারি চাকরি করতে গিয়ে একটি রাজনৈতিক পরিচয় থাকার কারণে উনি নিগৃহীত হয়েছেন। চাকরি থেকে চলে যাওয়ার সময় তার মনে হয়েছে এই কথাগুলো এই মুহূর্তেই হয়তো আমার বলার সুযোগ, উনি বলে গেছেন। সুতরাং আপনি রেজাউল করিম মল্লিকের এই বক্তব্যটা, এই রেজাউল মল্লিকের তার কর্মময় পরিক্রমা আপনি দেখুন। যদি আপনি দেখে থাকেন যে আওয়ামী লীগ শাসন বা স্বৈরাচার শাসন আমলে সে বিএনপিকে করার কোনো এক সময় বিএনপি আদর্শে, এখন মাসুদ কামাল সাহেব ছাড়া আমি যারা চিনি, আমি যাদেরকে চিনি দেশে, তারা রাজনীতি করে। আর রাজনীতি করা কোনো দোষের না, কিন্তু আপনি যখন কোনো দায়িত্বে বসবেন, আপনার রাজনীতির পরিচয়টা যদি ভুলে গিয়ে প্রজাতন্ত্রের একজন মানুষ, দেশের মানুষের কল্যাণ করবেন, এই কথাটা মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু সমস্যা না। এখন মুশকিল হলো কি, আপনি দেখেছেন একজন বিচারক পর্যন্ত সেই স্বৈরাচার আমলে বলেছিলেন আমরা ওতবদ্ধ রাজনীতিবিদ। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই কথাগুলা। এখন আমি রেজাউল করিম মল্লিকের কালকে কথাগুলো যতটা না ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে আমার কাছে, তার চেয়ে বেশি মনে হয়েছে আবেগপ্রবণ। অর্থাৎ উনি চলে যাচ্ছেন, এই কথাগুলো হয়তো এই সরকার ক্ষমতায় না আসলে ওনার হয়তো এই কথাগুলো বলার কোনো সুযোগও তিনি এরকম পেতেন না। অর্থাৎ আবেগের জায়গাটা অর্থাৎ থেকে উনি আপনারা ওনার আবেগ থেকে, একজন ব্যক্তির আবেগ, আপনি যদি এটাকে মনে করেন, উনি গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছে, হোম মিনিস্টার ছিলেন, আইজিপি ছিলেন। আমার বক্তব্য হলো এই যে হোম মিনিস্টার, তিনিও তো রাজনীতি করা মানুষ। যে আমি একেবারে সময় শেষ, আমি ওইভাবেই শেষ করে দিচ্ছি। আপনি এই বিষয়ে আর মন্তব্য করতে চাইবেন কিনা একেবারে 30 সেকেন্ডসের মধ্যে যদি একটু শুনতে চাই, যে আবেগপ্রবণ হয়ে আসলে তিনি বিষয়টি বলেছেন আর উনি রিটায়ারমেন্ট চলে যাচ্ছেন 1 মাসের মধ্যেই। আমি তো সেই কথাটাই বললাম, ওনার রিটায়ারমেন্টে যদি এক্সটেনশন হয় তাহলে বুঝবো উনি পুরস্কৃত হচ্ছেন, আর যদি এক্সটেনশন না হয় বরং আরও ত্বরান্বিত হয় তাহলে আমি বুঝবো এই সরকার এটা পছন্দ করে নাই। এখন সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকার আসলে মানুষের কাছে কি মেসেজ দিতে চায়। একদম অসংখ্য ধন্যবাদ। আমি এক সেকেন্ড একটা লাইন বলে দেই। দেখুন সরকার ব্যাপারে যে আমাদের ওই যে আমি যে কথাটা বললাম যে হামের কথা একটু আগে বলছেন, ওই লাইনটা আমি একটু ফেরত যেতে চাই। আমাদের সংসদে বিরোধী দল তারা কিন্তু হাজারো প্রশ্ন করছে এই হাম নিয়ে সংসদে, সরকার একের পর এক উত্তর দিয়ে গেছে। আমরা যেটা দেখলাম, এই সংসদের বিরোধী দল কিন্তু একটা হাসপাতাল ভিজিটে গেছেন, কিন্তু গিয়ে যে কথাটা বলছেন ওই অতীত সরকারের আমলে যে সমস্ত বক্তব্য, অর্থাৎ ওনার চোখে ভালো কিছু পড়েনি, উনি সব খারাপটা দেখে এসে উনি টেলিভিশনে বলে দিলেন। আপনি যেটা বলেছেন যে এই সরকার চালেন, এই সরকার ইতিমধ্যেই তো সমস্যা আইডেন্টিফিকেশন, সমস্যাকে আইডেন্টিফাই করা, এবং সরকার সামগ্রিকভাবে চেষ্টা করতেছে এগুলোকে অ্যাড্রেস করে মানুষের যেটা যে কথা বলে মানুষের রাষ্ট্র ক্ষমতায় সেগুলোকে নিরসন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।